আসসালামু আলাইকুম। হ্যালো ইব্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আমি চলে এলাম জলি স্টিম পেজ থেকে। তো আজকে সকালবেলা মেয়ের পরীক্ষা ছিল, মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি বাজারে চলে গেছিলাম। আমার ঘরে মাছ মাংস সব শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু মাছ কিনে নিয়ে যাই। তো মাছ কিনে নিয়ে এসে তারপরে মাছটা রেডি করে আর এদিকে করলা ভাজি চুলায় বসিয়ে দিয়ে আমি এদিকে ধুন্দুল কেটে নিচ্ছি। ধুন্দুলগুলো গতকাল রাতে নিয়ে আসছিলাম। আমি দোকান থেকে আসার সময় যখন বাসায় ফিরছিলাম তখন চিন্তা করলাম যে আগামীকালকে যে রান্না করব, তো ঘরে তো সবজি শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু সবজি কিনে নিয়ে যাই। পরে বেগুন আর ধুন্দুল কিনে নিয়ে আসছিলাম। এটা কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা আমি দুই ধরনের মাছ আনছি। তো মেয়েকে নিয়ে বের হয়ে গেছি, আমার আর খেয়াল নাই ব্যাগের মধ্যে টাকা তুলতে। এখন ব্যাগে হাত দিয়ে দেখি আমার ব্যাগে মাত্র 400 টাকা আছে। তো 400 টাকা নিয়ে আপনার ভাইয়াকে ফোন দিলাম, বললাম যে আমি কি তাহলে মাছ কিনে নিয়ে যাব না তুমি কিনে নিয়ে আসবা। পরে সে আমাকে বলল যে আচ্ছা তুমি তোমার কাছে কি টাকা আছে, যদি থাকে তাহলে তুমি যাই পারো অল্প একটু মাছ কিনে নিয়ে যাও, আজকে চলো আমি পরে আবার বাজার করে দেবো নে। তারপর আমি বাজারে গিয়ে এই 400 টাকার মধ্যে যা মাছ পেয়েছি আমি কিনে নিয়ে আসছি। তো কিনে নিয়ে এসে তারপর আমি আবার 11টায় মেয়েকে আনতে যেতে হবে, এজন্য ছেলে 12টার সময় আবার স্কুলে যাবে। সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে আছি। তো মাছগুলো রেডি করে আর চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। করলা ভাজি এদিকে হতে হতে আমি ধুন্দুলটা কেটে নিলাম। 1 মিনিট সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। অনেক সময় ঘুমে ক্লান্তিতে চোখ লেগে আসলেও দেখা যায় যে পেজের কাজ করতে হয়, ভিডিও এডিট করতে হয়, সব কিছু মিলিয়ে অনেক ধকল চলে আসে শরীরের উপরে। কিছু করার নেই, যেহেতু এই সেক্টরে কাজ করার ইচ্ছা পোষণ করেছি মনের মধ্যে। আর যেহেতু এখন একটু সফলতার মুখ দেখতে পাচ্ছি, সেহেতু এখন কষ্ট করলেও এতদিন যেহেতু কষ্ট করে এসেছি, এখন তো একটু সফলতার মুখ দেখতে পাচ্ছি। তো এখন কষ্ট করলেও সেটা আর কষ্ট মনে হবে না। ইনশাআল্লাহ সামনের দিন আরও ভালো আসবে। তো সবাই পাশে থাকবেন। করলা ভাজিটা হয়ে গেলে আমি এদিকে এখন মাছের ঝোল তরকারিটা বসিয়ে দিব। আর আমি আজকে পাবদা মাছ কিনে এনেছি। পাবদা মাছটা এখন ধুন্দুল আলু দিয়ে রান্না করব। এর জন্য কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা আমার কড়াই দেখে আবার কেউ মাইন্ড করবেন না, এই কড়াইটা আমার 8 বছর আগের কড়াই। এটাতে আমি কাজ করে যে একটা আরাম পাই, অন্য হাঁড়ি পাতিলের মধ্যে সেই আরামটা পাই না। এই কড়াইটা এখন নিলাম এজন্যই, আমি যেহেতু পাবদা মাছ রান্না করব, বেশি নড়াচড়া করলে ছোটো হাঁড়িতে রান্না করলে মাছটা ভেঙে যাবে, যার কারণে এই বড় ছড়ানো কড়াইটা আমি নিলাম, এটাতেই আজকে রান্না করব। তো আমি সামান্য একটু আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু। আর এখন একটু জিরা বাটা দিয়ে দিলাম। আমার জিরার গুঁড়িটা শেষ হয়ে গেছে কয়েকদিন যাবৎ, একটু একটু জিরা বেটে খাচ্ছি। জিরাটা আমি যে ফাঁকি করব সেই সময়টাও আমার হাতে এখন নাই। আজকে 4-5 দিন যাবৎ আম কেটে শুকিয়ে রাখছি ছাদে নিয়ে, সে আমটা আমি আচার বানাবো সেই সময়টাও আমার নাই। সব কিছু মিলে খুব ঝামেলার মধ্যে যাচ্ছি আর কি। মেয়ের পরীক্ষা, সংসারের অন্যান্য কাজ, পেজে সময় দিতে হয়, ভিডিও আপলোড করতে হয়, ভিডিও এডিট করতে হয়, ভিডিও করতে হয়, সব কিছু মিলিয়ে আর কি হয়ে ওঠে না। দেখা যায় যে কাজটা আমার একটু পরে করলে চলবে, ওই কাজটা আমি ফেলে রাখি, যে থাক এটা আমি পরেই করবো না, সামনের কাজটা আগে করি। আর এদিকে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া, মরিচ। এখন একটু কষানো হয়ে গেছে, আমি আলু দিয়ে দিব এর মধ্যে। ধুন্দুলের সাথে একটু আলু দিতেই হবে, না হলেই নয়, কারণ আপনাদের ভাইয়া আলু ছাড়া খেতেই পারে না। প্রত্যেকটা তরকারির মধ্যে তার জন্য আমার একটা হলেও আলু দিতে হবে, তাকে দেখানোর জন্য। আলু ছাড়া সে পছন্দ করে না। বেগুনের তরকারি হোক বা ধুন্দুলের তরকারি হোক, এইগুলোতে সে আলু দিতেই হবে। তারপর আলু একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি ধুন্দুলগুলো দিয়ে দিলাম। আমাদের অঞ্চলে কিন্তু এটাকে ধুন্দুল বলে না, এটাকে বলে ধুরমা।
আমাদের অঞ্চলে ধুরমা বলে, কিন্তু ঢাকায় এসে দেখি সবাই এটাকে ধুন্দল বলে। আমার আমার মা বাড়িতে ধুন্দল গাছ লাগিয়েছে, সেখানে অনেক ধুন্দল ধরেছে। বাড়ি থেকে কেউ আসতেছে না, তাই দিতেও পারতেছে না। তারপর আমার শাশুড়ি মা এবং আমার ছোটো যা বাড়িতে থাকে, ওনারাও হচ্ছে গাছ লাগায়, সবজির গাছ। কেউ আসলে তখন দিয়ে দেয়। গাছের সবজি খেতে আসলে অনেক মজা। নিজের হাতে তুলে নিয়ে এসে রান্না করা তো কথাই নেই, অনেক শান্তি লাগে আসলে। এরপর আমি এই সবজিটা কষানো হয়ে গেলে তারপর আমি মাছ দিয়ে দিলাম। মাছটা আমি আলাদা ভেজে নেই নাই, আবার এমনি কষিয়েও নেই নাই, কারণ পাবদা মাছ তো একদম নরম একটা মাছ। এখন এই যে সবজির সাথে দিয়ে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিব, তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ওটাতে। আমি সবসময় পাবদা মাছ হাতে মেখে রান্না করি, ধুন্দল দিয়েই হোক আর বেগুন দিয়েই হোক, টমেটো দিয়ে হোক, যেভাবে হোক আমি সবসময় বেশিরভাগ সময় আমি হাতে মেখে রান্না করি, তো ওটাও অনেক ভালো লাগে খেতে। এই যে কিছুক্ষণ কষালাম, এখন আমি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। ধুন্দলের তরকারিতে খুব বেশি ঝোল লাগে না। আর আমার দাদি শাশুড়ি বলতো এভাবে মাছ দেওয়ার পর এভাবে একটু ঢুলিয়ে দিতে, যেহেতু মাছ দেওয়ার পর নড়াচড়া করলে মাছ ভেঙে যাবে। তার জন্য আমার দাদি শাশুড়ি যখন আমি রান্না করতাম আমার পাশে বসে থাকতো আর আমাকে এটা শিখিয়ে দিত, বলতো যে এভাবে একটু ঢুলিয়ে দিতে, তাহলে আর মাছও ভাঙবে না আর সব মশলাটাও মাছের ভিতরে ঢুকবে। তো আমি সেই ট্রিক্সটাই সবসময় কাজে লাগাই। আর এতক্ষণ কিন্তু আমি তরকারিতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তরকারিতে লবণ দেওয়া হয়েছিল না, এখন দিলাম। তো যাই হোক, ভিডিওটি সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।